সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বললেন? অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত, যাদের পরিচয় সরকারি কিংস পার্টি, তাদেরকে তিনি বললেন শিশু বা অপরিপক্ক, যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না, যাদের কথায় সরকার উপদেষ্টারা ওঠে আর বসে, তাদেরকে বললেন নাবালক। তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে, কেননা সরকারও যে সেই শিশুতোষদের দুইজন আছেন। সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা গুড়িয়ে দিতে চেয়েছেন, তাদের সন্তান তুল্য বলে সেনাপ্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন, কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে, তাদের কি হবে? সেনা সদরের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরতিতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপির নেতারা। তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট। সরকারের থেকেও উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। সরকারি থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত 1 বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে। তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টির নেতারা। তবে গত 1 বছরে সংযত ভঙ্গিতে পরিস্থিতির মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে। বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি, এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে। সারা দেশে কিংস পার্টি সহ সরকারি মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন। তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কড়া বক্তব্য দিয়েছিলেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত 25শে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবাইকে সতর্ক করে বলেন, যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি, তখন সেটা সহ্য করা হবে না। সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না, 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তবে সেনাপ্রধানের এই হুঁশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি, নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা। উল্টো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন, বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলেনও। আবার সরকারি কিংস পার্টির নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও 1 বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে। যাদের ঘিরে সারা দেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল, তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহারায়। তারপরও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে। শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ 5 জন মানুষ। অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সুরসুর করে শহর ছাড়তে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা। সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন, তারাই। দর্শক, গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কড়া পাহারায় পদযাত্রা করে এনসিপি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরুত্তাপ। তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপির শীর্ষ 5 নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেলে বেগুনে জ্বলে ওঠেন কিংস পার্টির নেতারা। এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা। সাগর পার থেকে ফেরার ঠিক 1 সপ্তাহের মাথায় প্রকাশ ঘটে ক্ষোভের। রাজধানীতে 12ই আগস্ট এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিষোদগার। অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মাত্র 1 মাস আগে সেনা এপিসিতে চড়ে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল, অথচ 12ই আগস্ট তিনি হুঙ্কার ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। বলেন, ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত। বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। এর 4 দিন পর আরেক বোমা ফাটান এনসিপির আরেক আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি, বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না, তাদের ঘিলু আছে কিনা এমন সন্দেহ প্রকাশ করেন পাটোয়ারি। বলেন, তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না।
দর্শক, এর আগে শহীদ মিনারে ৩রা আগস্ট এনসিপির প্রধান নাহিদ ইসলামও কাঠগড়ায় দাঁড় করান সেনাবাহিনীকে, দাবি করেন ১ বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি। প্রশ্ন হলো, জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে? যারা নিজেরাই দিনের পর দিন সেনা পাহারায় দেশে ঘুরছে, তাদের মুখে নতুন করে কেন এমন বৈরী সুর? অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসেও ছিল বেশ কৃতজ্ঞ। এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাপ্রধানের গুণগান গাইতেও দেখা গেছে। প্রশ্ন হলো, এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশূল হয়ে উঠল সেনাবাহিনী? নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর? সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য, এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক সেনা সদস্য মনে করেন সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষায় বিষোদ্গার ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর ইমেজকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ১৯ আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন। মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষার্থে এর প্রতিকার চান। উত্তরে অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন। সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না, সেনাপ্রধানও তেমনটা গুরুত্ব দিতে চান না। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট, এনসিপি নেতাদের বক্তব্য গায়ে মাখছেন না তিনি। বলেছেন, এমন মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। অফিসার্স অ্যাড্রেসে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধানের এমন নরম ভাষায় বক্তব্য যেন এনসিপি শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কিনা, সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসনকর্তা ভাবছেন, সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান। জানালেন, বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুল বকার কারণে নিজেরাই লজ্জিত হবেন। সেনাপ্রধান বুঝিয়ে দিলেন, লড়াই হয় শিয়ানে শিয়ানে, সিংহ আর গাধার লড়াই হয় না। গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের বাঁচালো সেনাবাহিনী, যাদের জন্য সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি চালালো, তাদেরকেই সেনাপ্রধান বললেন শিশুতোষ আর অপরিপক্ক। সেনাপ্রধানের বক্তব্য থেকে আরো পরিষ্কার, আপাতত তিনি আশেপাশের বাগাড়ম্বরের দিকে মনোযোগ দিতে রাজি নন। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। দর্শক, এনসিপি নেতাদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশে নির্বাচন হোক সেটি তাদের পছন্দ নয়। সেদিক থেকেও একটি স্পষ্ট বার্তা এসেছে সেনা প্রধানের মুখ থেকে। প্রশ্ন হলো, কক্সবাজারের সাগর পাড়ে বসে করা পরিকল্পনার ছক কি তাতে বদলাবেন এনসিপির নেতারা, নাকি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাবেন? আবার বিপদে পড়লে সেনা এফিসি হয়ে উঠবে তাদের নিরাপত্তার আশ্রয় কেন্দ্র। এখন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যের একটি অংশ টক অব দি টাউনে পরিণত হয়েছে, এভাবে আমরা বিভিন্ন সূত্র শুনেছি। সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার দরবারে সেনা কর্মকর্তা এবং জওয়ানদের উদ্দেশ্যে যে সকল বক্তব্য রেখেছেন সেটা তার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু একটা পার্টির বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট এবং সেনাপ্রধানকে ঘিরে সাম্প্রতিক সময় খুব বেপরোয়াভাবে গালিগালাজ, হুমকি চলছে। এই বিষয়টা নিয়ে তিনি নাকি বক্তব্য রাখতে গিয়ে বলছেন, ওরা ছোট, ওরা বড় হলে তখন ওদের ভুল বুঝতে পারবে, তখন ওরা লজ্জা পাবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। কারণ যারা হুমকি দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, তারা কারা? তাদের ভিতরে 3 জন আছেন বিদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট। এদের ভিতরে একজনের বয়স সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চেয়ে অনেক বেশি, অপর একজনের বয়স ওয়াকারুজ্জামানের চেয়ে বেশি, আর একজনের বয়স ওয়াকারুজ্জামানের কাছাকাছি। তাহলে এদের কাউকে ছোট বলার সুযোগ নাই। যারা বলেন পেট মোটা জেনারেল, লেফট রাইট করতে পারে না, স্বৈরাচারে নিয়োজিত ব্যক্তি, রয়ের এজেন্ট, নানাভাবে গালিগালাজ করে, আরো কিছু অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করে, যেটা উচ্চারণ করা শোভন হবে না, এ কারণে আমি করছি না। দেশের একটি রাজনৈতিক দল
সবাই বলে কিংস পার্টি। এই কিংস পার্টি যিনি সদস্য সচিব, তিনি তো বলছেন সেনাপ্রধান কিভাবে বলে ডিসেম্বরের মতো নির্বাচন হতে হবে। এটা কি তার ম্যান্ডেট? এটা কি তার জবের ভিতর পড়ে? তিনি যাতে কথা বলতে পারবেন না। তিনি তার আর একটি বক্তব্যের শেষ প্রান্তে এসে বলছেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেব। ইতোপূর্বে আর একজন ওই পার্টির নেতা তিনি বলছেন যে সেনাপ্রধান তার ভাষায় স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদেরকে সেই প্রস্তাব দিয়েছিল ডেকে নিয়ে। পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এটা প্রোটেস্ট করা হয়েছে। কিন্তু একজন সেনাবাহিনীর সিটিং জেনারেল প্রধানকে যখন বলা হয় যে তিনি এই বলেছেন আমাদেরকে, এটা যদি সত্য হয় একটা বিষয়, সত্য না হলে সেনাপ্রধানের বিরুদ্ধে এই মিথ্যাচার, এটা কি বড় ধরনের একটি অপরাধ নয়? আর একটি আছে ইনকলাব মঞ্চ নামক একটি মঞ্চ। সেই মঞ্চের মুখপত্র মিস্টার হাদি, তিনি তার বক্তব্যের এক প্রান্তে গিয়ে বলছেন ক্যান্টনমেন্টের একটা ইট থাকবে না, প্রতিটি ইট খুলে নিয়ে আসবো। এই আন্দোলন, জুলাই আগস্টের কথিত আন্দোলনের নেতারা আরো অনেক খুবই আরো আপত্তিকর কথা বলেছেন। তাদের যারা অভিভাবক, তাত্ত্বিক তত্ত্ব দেয়, তারাও খুব খারাপ কথা বলেছেন। আগে করতেন সেনাপ্রধানের আক্রমণ, এখন ক্যান্টনমেন্ট, ডিজিএফআই সহ। পূর্বে একদিন সেনাপ্রধান বলেছিলেন আমি ঠিক বুঝতে পারি না কিছু লোক কেন আমাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করে। উনি ওইটা বলার পরে এই আক্রমণের গতিটা আরো বেড়েছে, আরো অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার শুরু হয়ে গেছে। এখন সেইটার জবাব উনি দিলেন যে ওরা বড় হলে তখন বুঝবে। এখন যারা এগুলো বলতেছেন তাদের এক পার্টির বয়স তো আমি বললাম, আর এক পার্টির সবাই রাজনৈতিক দলের নেতা। শুধু নেতা না, বর্তমান যে সরকার প্রধান দাবি করা ডক্টর ইউনূস, তার নিয়োগ যারা দিয়েছেন তারা, অর্থাৎ তারা নিয়োগকর্তা এবং তারা একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা। এবং তারা এত গুরুত্বপূর্ণ নেতা যে আর্মির এপিসি তার ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়ে আনতে হয়। তাদের প্রোগ্রামে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং ঢাকার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কক্ষ থেকে মনিটর করা হয়। কত ইম্পর্ট্যান্ট! অতীতে কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে এত প্রোটেকশন দেওয়া হয়নি, এত কিছু করা হয়নি। সেইগুলোকে জেনারেল ওয়াকার আপনি বলেন ছোট মানুষ। কোন অর্থে ছোট বললেন? ওরা তো সাইজে অনেক বড় আছে, বয়সও বড় আছে। নাকি আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আত্মসম্মান বাঁচাবার জন্য এভাবেই কথা বলছেন যে ওরা ছোট? আপনি যাদের ছোট বলছেন তারা শোনার পর তারা আরো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম চেক করে দেখেন। আমরা মনে করি সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের একটি অংশ। যখনই দেশ বিপন্ন হতে পারে তখন সেনাবাহিনী এই দেশের নিরাপত্তা রক্ষা করে। এমনকি যখন প্রাকৃতিক দুর্যোগ, তখনও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। যদিও সেনাবাহিনী বিভিন্ন সময় বেশ কিছু আপত্তিকর ঘটনা তো ঘটিয়েছে। সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিরা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে খুন করেছে। সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিদের হাতে আর এক সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান খুন হয়েছে, খালেদ মোশাররফ খুন হয়েছে, জেনারেল মঞ্জুর খুন হয়েছে। এটা কিন্তু সিভিলিয়ান কেউ যে খুন করেনি। আর এক পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, বাইরের কেউ যে তাকে খুন করে নাই। এই বিষয়গুলো আমরা মাথায় রাখার পরও মনে করি অ্যাজ এ হোল সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর অতন্দ্র প্রহরী। সেই সেনাবাহিনীকে যে কেউ হুমকি দিলে থাকবে এটা? আপনি তো দায়িত্ব নিয়ে বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আমার উপর ভরসা রাখেন। আপনি দায়িত্ব নেওয়ার পরে দেশটি মব সংস্কৃতি বন্ধ হয়েছে? হয়নি। বিশ্বখ্যাত সঙ্গীত তারকা মমতাজকে কি নির্মমভাবে নাজেহাল করা হয়েছে। ঢাকা কোর্টে এবং নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে মবের শিকার হতে হয়েছে। এটা আপনি দায়িত্ব নিয়ে এবং পরেও যখন বলছেন যে আর মব সহ্য করা হবে না, এগুলো তার পরের ঘটনা। আপনার শপথ নেওয়ার সময় তো 3টে শব্দ থাকে, প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সংবিধানকে রক্ষা করব। যখন বলা হয় সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, এটা কোনো সংবিধান, এটা ডাস্টবিনে ফেলে দেবো। ইজ ইট নট অফেন্স? এটা বড় অপরাধ না? এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। যখন বলা হয় রাষ্ট্রপতির নামের সঙ্গে একটা পশুর নাম যুক্ত করে বলা হয় তার বাচ্চা, রাষ্ট্রপতিকে উচ্ছেদ করব, এটা অপরাধ না? এটা ইন্টিমিডেশন, এটা অপরাধ না? রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। আপনার দায়িত্ব, আপনার সেনাবাহিনীর দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা, তার সম্মান নিশ্চিত করা, তার প্রোটেকশন নিশ্চিত করা। কই তাদের বিরুদ্ধে তো কোনো আইনগত ব্যবস্থা হয়নি। এর প্রত্যেকটা কথা যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো, ডিজিএফআই উড়িয়ে দেবো, আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়, গোটা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যেটা বলা হয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা হয়, এর প্রত্যেকটি ঘটনা আইনের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আপনি অপরাধগুলো দেখেন না?
আপনি সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে রাখছেন। দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী, এই অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে বাঙালি জাতির তীর্থস্থান বঙ্গবন্ধুর ভবন, যেখান থেকে গোটা জাতির সমস্ত অর্জনের পরিকল্পনা হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সেটা গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার লোকরা সেখানে দাঁড়িয়ে রয়েছে। ঢাকায় মবের অত্যাচারে কোনো জায়গায় কেউ থাকতে পারছে না, ব্যবসায়ী থেকে শুরু করে শান্তিপ্রিয় মানুষ, ভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ, সচিবালয় লোক, বিচারপতি, সবখানে মবের অত্যাচার। আপনার সেনাবাহিনী আছে, তাদের কাছে কমপ্লেন করলে তারা নাকি বলে আমাদের কোনো অ্যাকশনে যাওয়ার এখতিয়ার নাই, আমরা এমনি আছি, আমরা যদি কোনো এইড লাগে এইড দেব। আপনি তো দায়িত্ব নিয়েছিলেন। আচ্ছা, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে কি করছেন? বাংলাদেশের যত জায়গায় মব হলো আপনি দায়িত্ব নেওয়ার পর, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে, এই মবের একটা ঘটনায় তো কোনো অ্যাকশনে দেখলাম না। একটা অ্যাকশন দেখছি, সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে ঝামেলা হলে সেখানে সেনাবাহিনী গিয়েছিলেন এবং মবের সঙ্গে জড়িতদের ডেকে এনে তাদের ভুল ভেঙে দিয়েছেন। কিন্তু জেনারেল না হলেও যিনি জেনারেল পয়দা করেছেন, যার কারণে জেনারেল হতে পেরেছেন অনেকে, সেই বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় কোথায় ছিলেন আপনারা? কি দায়িত্ব পালন করেছেন? সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল, বীরশ্রেষ্ঠদের মুরাল, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক যখন গুড়িয়ে দেওয়া হয়, এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, সংস্কৃতির অংশ। কোথায় আপনাদের ভূমিকা? বিভিন্ন ক্যান্টনমেন্টে তো বীরশ্রেষ্ঠদের, বঙ্গবন্ধুর মুরাল ছিল, সেগুলিকে আছে? যদি না থাকে, আমার প্রশ্ন, সেগুলি কারা ভাঙলো? ক্যান্টনমেন্টের ভিতর তো বাইরের কোনো লোক যে ভাঙার কথা না। আর যদি বাইরের কেউ ভাঙতে যায়, নিশ্চয়ই ক্যান্টনমেন্টের নিরাপত্তার দায়িত্বে তো আপনারা আছেন। সেগুলি কি হলো? অনেকে বলে সেনাবাহিনীকে রাস্তায় দীর্ঘদিন নামিয়ে রাখার ফলে তাদের প্রতি যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে। ঢাকা কলেজ, সিটি কলেজের ঘটনা, কাজী নজরুল এবং জগন্নাথ আর কি কলেজের, মোল্লা কলেজের ঘটনায় সেনাবাহিনীর ইউনিফর্ম ধরে টানতেছে, তাদের স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া। কিভাবে তারা অপমানিত হচ্ছে এবং তারা নির্বাক দাঁড়িয়ে আছে, মনে হয় যেন স্ট্যাচু। আগে একজন সেনাবাহিনীর জওয়ানের, কনস্টেবল দেখলে মানুষ তাকে শ্রদ্ধা করতো, ভয় পেত। সামরিক বাহিনীর নেপথ্যে থাকা সরকার, অনিলেবেন সরকার সময় আমরা দেখিনি। আর এই সময় কি দেখছি? সেনাবাহিনীর সদস্য, কর্মকর্তা তো দূরের কথা, ক্যান্টনমেন্ট এবং আপনাকেও পাত্তা দিচ্ছে না। আপনি কিসের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন? আপনারা তো শপথ নিয়েছিলেন, আপনি তো ওয়াদা করেছিলেন দায়িত্ব আমি নিলাম, আমার উপর ভরসা রাখেন। আপনার উপর ভরসা রাখার পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় জুতার মালা। আপনার উপর ভরসা রাখার পরে কোর্ট প্রাঙ্গণে, ঢাকা কোর্টে, নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে নাজেহাল হচ্ছে, মবের শিকার হচ্ছে এদেশের প্রবীণ রাজনীতিবিদরা। আপনার উপর ভরসা রাখার পরে মবের কারণে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও নাই। চাঁদাবাজিতে সয়লাভ হয়ে গেছে সারা দেশ। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে। সারা দেশে চাঁদাবাজিতে প্রায় 150 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শী অথবা ভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের লোকরা চাঁদার হাত থেকে পরিত্রাণ পাচ্ছেন, এর সংখ্যা রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট। কমপ্লেন করলে আপনার বিভিন্ন জায়গার ক্যাম্প থেকে বলা হয় আমাদের কোনো অ্যাকশন নেওয়ার অথরিটি নাই, আমরা ভিজিলেন্সে আছি। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি তো দায়িত্ব নিয়েছিলেন, কি দায়িত্ব পালন করছেন আপনি? আমরা দেখলাম শেখ হাসিনাকে মবের কারণে সরে যাওয়ার পরে আইনে নিষিদ্ধ একটি সংগঠনকে সবার আগে আপনি ক্যান্টনমেন্টে ডেকে নিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান, সেই সময় নিষিদ্ধ সংগঠনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া কি সুযোগ ছিল কোনো আইনে? কিসের ভিত্তিতে নিলেন আপনি? এই প্রশ্নের জবাব শুধু এটার না, আরো অনেক প্রশ্ন রয়েছে। আপনি তো দায়িত্ব নিয়েছিলেন যে ঢাকার নিরাপত্তা, গণভবনের নিরাপত্তা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সব দায়িত্ব আপনি নিয়েছিলেন, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ইন্টারভিউতে শুনলাম। সে কারণে আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণরূপে বিরত রেখেছিল। আপনি দায়িত্ব নেওয়ার পরে সকালবেলায় আপনার ফোর্সরা সমস্ত গেট খুলে দিল এবং বিভিন্ন মবের ঢাকায় প্রবেশ নির্বিঘ্ন হয়ে গেল। গণভবন, সংসদ ভবন, বাংলাদেশ টেলিভিশন, এর প্রতিটি রাষ্ট্রীয় সম্পদ। সরকার পরিবর্তিত হবে, নতুন সরকার আসবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, নতুন রাষ্ট্রপতি আসবে। যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে উল্লাস প্রকাশ করা হয়েছিল, সেনাবাহিনী কি ব্যর্থ হয়েছিল? সেনাবাহিনী কি এটা রক্ষা করতে পারত না? এ প্রশ্ন অনেকেরই, এবং সে প্রশ্নের অনেক যৌক্তিক দিক রয়েছে।
একজন রিটায়ার্ড জেনারেল তিনি তো বলছেন তাকে যিনি নিয়োগ দিয়েছিলেন তিনি তার সঙ্গেই কথা রাখেননি। কাজী দেশবাসীকে উনি গণহারে কি বক্তৃতা দিয়েছেন সেটা ওনার রাখতে হবে এমন কথা নয়। তবে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো, আপনি আজকে যাদের প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, যাদের মাথায় উঠে যাওয়ার পরেও আপনি তাদের বন্ধ করছেন না, এ ক্ষতিটা আপনার না। সেনাপ্রধান একটি গুরুত্বপূর্ণ পদ, ক্যান্টনমেন্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেনাবাহিনী এই রাষ্ট্রের সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। এই জায়গাটা ধ্বংস হয়ে গেলে আর অবশিষ্ট কিছু থাকে না। আপনি চিরদিন জেনারেল এই সেনাপ্রধান থাকবেন না, কিন্তু প্রতিষ্ঠানটা যদি সাংঘাতিকভাবে নিচে নেমে যায়, অপমানিত হয়, সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু অনেক কঠিন। কেউ কেউ তো বলছেন যে আপনার যাদের প্রতি বিশেষ দরদ আছে, যাদের নাম আপনি 2বার 3বার উচ্চারণ করেন, যারা নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনি তাদেরকেই গুরুত্ব দিয়ে ডেকে নেন, তাদের না আসা পর্যন্ত আপনি আপনার বক্তব্য রাখেন না, অ্যাড্রেসও করেন না। এখন যদি তাদের স্বনামী এবং বেনামী ব্যক্তিরা গালিগালাজ করে, এটা সহ্য করা ছাড়া আপনার উপায় নাই, এমন কিন্তু কথাও আছে। তবে আপনি বুড়ো বুড়ো মানুষদেরকে শিশু বললেন না। আপনার নিয়োগকর্তা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সরকারের নিয়োগকর্তা ওরা ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছে, আর তাদেরকে আপনি বলেন ছোট ছোট মানুষ। এভাবে তাদেরকে হেয় করবেন না। আপনি বলতে পারেন যা বলো, নিজেরটা সহ্য করেন, কিন্তু সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, ডিজিএফআই, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, গণভবন, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি। এই রাষ্ট্রীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি নিয়েছিলেন। বিবেকের কাছে প্রশ্ন করুন কি করেছেন। আপনার এই জাতীয় সহনীয়তা তাদেরকে আরো উদ্বুদ্ধ করছে। তাহলে আপনি এখন যদি তাদের শিশু বলেন, আগামীতে তারা বড় হওয়ার পরে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটাবে। সে সময় বলবে আমরা শিশু থাকা অবস্থায় তো এটা করেছি, আমরা বড় হয়েছি, এখন তো আরো বড় কিছু করতে পারবো। বাংলাদেশের মব সংস্কৃতি, আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি, বিচার বিভাগ মবের শিকার পরিণত হওয়া, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মবের শিকারে পরিণত হওয়া, স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, এর দায় দায়িত্ব অস্বীকার করতে পারবেন? এই মিনি স্টেডিয়াম প্রকল্প পরিষ্কার করেছে দুটো বিষয়। এক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার চুরি, ধাড়ি, অস্ত্র কিংবা অন্য কোনো কেলেঙ্কারি বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন সে সম্ভাবনা শূন্য। টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে রেখেছেন তিনি। আর দ্বিতীয় যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এই মিনি স্টেডিয়াম মডেল থেকে এটা পরিষ্কার, ইউনূস সরকার সহজে ক্ষমতা থেকে সরছে না। বাংলাদেশের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে বসেছেন, যিনি 5ই আগস্টে সরকার পতনের পর থেকে জুলাই আগস্ট অভ্যুত্থানের ফলাফল হিসেবে সেই ব্যক্তিটিকে নিয়ে যত আলোচনা এবং তার পিতাকে নিয়ে যত আলোচনা, তার মধ্যে ভালো আলোচনা কোনো কিছু নেই বললেই চলে। যদিও আপনাদের মনে থাকবে যে প্রথম আলো তাকে বিরাট মহান বিপ্লবী হিসেবে প্রমাণে এই ছাত্রনেতা এই মন্ত্রিত্ব করবার মধ্যেই নাকি বিরাট আত্মজীবনী ফেদে ফেললেন, এমন করে কয়েকশো পাতার বিপ্লবের সময়কার স্মৃতিচারণও প্রথম আলো তাকে দিয়ে ছাপিয়ে নিয়েছে। কিন্তু তারপরেও এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের মনে গেঁথে বসেছেন এক স্বেচ্ছাচারী ব্যক্তি হিসেবে, যেই স্বেচ্ছাচারী ইচ্ছা মতো চাঁদাবাজি, লুটপাট করছেন, যার বাবা কুমিল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, খুন খারাপি, জমি দখল থেকে শুরু করে হেন কোনো কাজ নেই করছেন না। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রয়োজনে বন্দুকের গুলি নিয়ে, AK-47 গুলি নিয়ে উঠে যাচ্ছেন বিমানে, কিংবা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নানা জায়গায় নানা জনের সঙ্গে বৈঠকে বসতে দেখা যাচ্ছে, সেসবের ছবি ফাঁস হয়ে যাচ্ছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেউ জিজ্ঞাসাবাদ করছে না। সর্বশেষ যে ঘটনাটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম বেরিয়ে এলো, মানে এর আগে আরো বহু ঘটনায় বেরিয়ে এসেছে, তিনি প্রথম এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যার নিজের স্বাক্ষরিত চিঠিতে তিনি ঢাকা উত্তরের প্রধান নির্বাহীকে নিয়োগ দিলেন, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল পদে নিয়োগ থেকে শুরু করে ওয়াসা সহ স্থানীয় সরকারের সকল পদ পদায়ন, লুটপাট, বারবার লুটপাট শব্দটি না বলেই পারছি না, পদ পদায়ন, লুটপাট, ঠিকাদারি সব কিছুতে একটা
টাকা বানানোর মেশিন চালু করে রেখেছেন। সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাতে নাতে ধরা পড়লেন গত সপ্তাহে, যখন গুলশানে জুলাই মাসের শেষে এক আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক পুলিশের হাতে ধরা পড়লেন এবং সেই রহস্য নিয়ে আলাপ চলতেই থাকলো যে কি অপরাধ করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তো আওয়ামী লীগের বাড়িতেই গিয়েছিলেন চাঁদা ওঠাতে, কাজে এটা তো বৈধ কাজ, এর জন্য গ্রেফতার হলেন কেন, ব্যাপারটা কি ঘটেছে, এই নিয়ে যখন আলাপ আলোচনা, কিছুতেই আসলে এক রকমের সন্দেহ, কিছুতেই আমার মতো বিশেষ করে সন্দেহপ্রবণ ব্যক্তিদের মন থেকে সরানো যাচ্ছিল না, তখন তাদেরই দলের এক ছেলে, যাকেও গ্রেফতার করা হয়েছে এই গুলশানের চাঁদাবাজির ঘটনায়, সেই ছেলে বলে দিলেন তারা নিয়মিতই বিভিন্ন জায়গায় যান, এই বড় ভাই মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনায় বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদা ওঠান। এর আগে পুলিশ যায় তাদের সঙ্গে, মানে পুলিশকে নিয়ে তারা অভিযানে যান, সেদিন রাতেও গিয়েছিলেন। কিন্তু যেই 1 কোটি টাকা দিয়ে আসলে সেই সাবেক এমপিকে ছাড়ানোর কথা ছিল, সেই সাবেক এমপির বাসা থেকে তারা আর 1 কোটি টাকা পান না। ওই ব্যক্তি প্রশ্ন তোলেন, কিন্তু এমপি যেহেতু বেরিয়ে যেতে পেরেছেন, 1 কোটি টাকা কার কাছে গিয়েছিল সে খবর নাকি আমাদের জিজ্ঞাসা করা উচিত। তো আমার মনে তো সে জিজ্ঞাসা আছেই। অন্যদিকে তিনি বলে দিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া রীতিমতো রাত 4টার দিকে তাদেরকে ওয়েস্টিনের সামনে দামি বাইকে চড়ে এসে এই অ্যাসাইনমেন্ট দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন যে পুলিশ সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাকি সাবেক এমপির বাড়িতে গিয়ে 1 কোটি টাকা তুলে আনতে হবে। তো তখনই আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের প্রশ্ন করা উচিত, 1 কোটি টাকা যদি শুধু এক বাড়ি থেকে ওঠাতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক রাতে বেরিয়ে পুলিশ সহ বৈষম্য বিরোধী সমন্বয়কদের পাঠিয়ে দেন, তাহলে সারা দেশে এক এক রাতে তার অ্যাসাইনমেন্টে কত কত পুলিশ বাহিনী আর কত কত সমন্বয়কেরা কাজ করছেন, তার পিতার অ্যাসাইনমেন্টে কারা কাজ করছেন সেটা তো বাদই দিলাম। তাহলে ভাবুন যে শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া একা কি সে টাকা খেতে পারবেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশ্য সেদিনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন তার খাওয়া দাওয়া প্রসঙ্গে একটা কথা, তিনি বলেছেন যে তিনি রাতের বেলা যেহেতু অনেক রাত হয়ে যায় তার কাজ করতে করতে, তখন তিনি হয় নীলা মার্কেট নামের একটা জায়গায় 300 ফিটের ওপরে হাঁস খেতে যান, না হলে তিনি ওয়েস্টিনে খেতে যান। এখন আপনাদের মধ্যে যারা যারা প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের মন্ত্রীর বেতনে এত টাকা কিভাবে পান যে তিনি ওয়েস্টিনে রাতের বেলা খেতে যান নিয়মিত, তখন আবার অনেকের ভেতরে দেখলাম শ্রেণী সংগ্রাম একেবারে চাঙা হয়ে উঠেছে। সেই শ্রেণী সংগ্রাম বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন যে তার মানে কি শুধু বড় লোকেরাই ওয়েস্টিনে খেতে যাবে? এই যে নাম পরিচয়বিহীন এই ছেলেগুলো জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তারা কি কোনোদিন ওয়েস্টিনে খেতে পারবে না? মানে আমি বুঝলাম না, যদি ওয়েস্টিনে এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনকারীরা খাবেন, সেটাই যদি বিপ্লবের মূল লক্ষ্য হয়, তাহলে সরকারি চাকুরের অত আমলারা, মানে বাংলাদেশের সরকারি চাকরিতে তো কৃষকের ছেলেরাই যান, তারাই এসে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন, নিজেদেরকে বিসিএস পরীক্ষার জন্য সর্বতভাবে প্রস্তুত করেন, তারপরে বিসিএস পরীক্ষা দেন, পাশ করেন, আমলা হন। তো তারা যদি উপরি রোজগারে কানাডায় বাড়ি কেনেন তাহলে আপনার অসুবিধা কি? মানে আমি বুঝতে পারি না যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওয়েস্টিনে খেলে তা নিয়ে প্রশ্ন করা যদি শ্রেণী সংগ্রাম বিরোধী একটা অবস্থান হয়, গরিবের বিপক্ষে অবস্থান হয়, তাহলে গরিবের ছেলে আমলা হলে সে কানাডায় বাড়ি কিনবে, আপনার আপত্তি কিসের? তাহলে গরিবের ছেলে শেখ হাসিনার পিয়ন হলে তিনি 400 কোটি টাকা রোজগার করবেন, আপনার আপত্তি কিসের? তাহলে বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা 200 বা 25টি ফ্ল্যাট কিনবেন, আপনার আপত্তি কিসের? এই যে ফ্যাসিস্ট বিরোধী বামপন্থীদের অনেক ব্যাখ্যাই আমি আসলে বুঝতে পারি না। তবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন একদম পরিষ্কার করেছেন আমাদের সামনে কেন তাকে কোনোভাবে কোনো প্রশ্নের সম্মুখীন করা এই ডক্টর ইউনূস সরকারের পক্ষে সম্ভব না, এবং কেন ডক্টর ইউনূস সরকারের পক্ষে কোনোদিন নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে যাওয়া সম্ভব না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন মিনি স্টেডিয়াম মডেল। সারা বাংলাদেশের সকল উপজেলায় শেখ হাসিনা সরকারের পরিকল্পনা ছিল শেখ রাসেলের নামে উপজেলায় উপজেলায় একটা মিনি স্টেডিয়াম করার, এবং আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী সরকারের এজন্য বাজেট নির্ধারিত ছিল 51 লাখ টাকা করে। এই সপ্তাহের রোববারে একনেকের সভায় সরকারের সকল কর্মপরিকল্পনার বাজেট নির্ধারিত হয় যেই সভায়, সেই সভায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই গুণী ছেলেটা, এই গুণী গরিবের ছেলেটা যার সকল অধিকার আছে বাংলাদেশের সকল সম্পদে, সে মিনি স্টেডিয়ামের জন্য বরাদ্দ ছিল এক একটির জন্য 51 লাখ টাকা, সে 28 গুণ বাড়িয়ে
14 কোটি টাকা করে এক একটি মিনি স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা পাশ করিয়ে নিয়েছে সকল উপদেষ্টাদের উপস্থিতিতে। এখন সংবাদ মাধ্যমে খবর আছে অনেক উপদেষ্টারাই নাকি আপত্তি করেছিলেন। এখন আমি জানি না এই উপদেষ্টাদের আপত্তি কি এই প্রকল্পটির বিষয়ে, নাকি এই উপদেষ্টাদের আপত্তি ছিল এতটা বাড়িয়ে, মানে বাড়ানোরও তো একটা লিমিট আছে। ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো কয়েকদিন আগে বলেছেন যে তিনি সবখান থেকে শোনেন যে আগে যে কাজ করতে 1 লাখ টাকা লাগতো এখন তা করতে 5 লাখ টাকা লাগছে। মানে তার অভিযোগ অনুযায়ী এই ডক্টর ইউনূস সরকারের আমলে এবং এই ছাত্র নেতাদের দোর্দণ্ড প্রতাপের সময়ে 5 গুণ বেশি টাকা লাগছে। কিন্তু তা তো না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহসী নেতা, প্রথম আলো থেকে প্রকাশিত বইয়ে জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক, কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো মাত্র 5 গুণ টাকা বাড়িয়ে নিতে পারেন না। তিনি এক প্রকল্পে এক একটি স্টেডিয়ামে 28 গুণ দাম বাড়িয়ে নিয়েছেন। 51 লাখ টাকার স্টেডিয়াম এবার তিনি তৈরি করবেন 14 কোটি টাকায়। এবং এই যে মানি মেকিং মেশিনের কথা বলি, মানে গুলশান নিয়ে যেমন প্রশ্ন করেছি, এই 1 কোটি টাকা পুলিশ গেল, সমন্বয়কারীরা গেল, তাহলে কোথায় কোথায় এই টাকা দিতে হয়েছে সে প্রশ্ন যেমন আমাদের জন্য করা জরুরি। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছেড়ে দিয়েছেন, তার পুলিশ বাহিনীকে এভাবে চাঁদা তুলতে ব্যবহার করা হচ্ছে সারা দেশ জুড়ে প্রতিদিন, তিনি ছেড়ে দিয়েছেন এই টাকার ভাগ। আইন উপদেষ্টা তিনি জানেন যে এত এত মামলা হচ্ছে, ভুয়া মামলা, জবরদস্তির মামলা, ব্ল্যাকমেইলিং এর মামলা, তিনি ছেড়ে দিচ্ছেন এই টাকার ভাগ। মানে কোনো উপদেষ্টার পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব? মানে আমি সেন্ট মার্টিন নিয়ে পড়ে থাকবো, আমি সেন্ট মার্টিনসে আর পর্যটক যেতে দেব না, এটুকু কাজ করেই আমি শুধু বসে থাকবো, আমি শুধু পলিথিন নিয়ে কথা বলবো, আমি কখনো 1 কোটি টাকার ভাগ পাবো না? মানে এটা কখনো হয়? মানে আমরা তো সকলে দলে বলে একই ঝুঁকি নিয়েছি, একই বিপ্লবোত্তর সরকার গঠন করেছি, কাজেই ভিন্ন ফল তো হতে পারে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসলে পুরো বিষয়টি ম্যানেজ করছেন, গুণী ছেলে, কাজের ছেলে, এবং সে কারণেই তাকে এমন একটা মন্ত্রণালয়ের প্রধান করে বসানো হয়েছে, সেই ছেলেটি এই পুরো মানি মেকিং মেশিন, এই টাকা বানানোর মেশিনের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করছে। দেখেন, আপনাদের নিশ্চয়ই এক কথাতেই মনে পড়ছে কিনা, মানে যারা রিসেন্টলি বিসিএস দিয়েছেন তারা ছাড়া, যে বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? 64টা জেলা, তা তো আমরা সবাই জানি। আমিও তাই সার্চ করে দেখলাম যে মাত্র 14টি তৈরি হয়েছে। এই 9 তারিখে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া 14টি মিনি স্টেডিয়ামের, এবং বলেছেন সবগুলো উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করে ছাড়বেন, মানে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে ছাড়বেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি দেখতে গেলাম কতগুলো উপজেলা আছে। বাংলাদেশে উপজেলার সংখ্যা 495টি, তার মানে 14টি তৈরি হয়েছে, এখনো 481টি তৈরি হওয়া বাকি। ভাবতে পারেন বাংলাদেশ জুড়ে 481টি মিনি স্টেডিয়াম 51 লাখ টাকার জায়গায় 14 কোটি টাকায় তৈরি করার আগে, কিংবা পরবর্তী একনেক সভায় বা কয়েক মাস পরের একনেক সভায় আবারও রিভাইজ করার সুযোগ থাকবে বাজেট। এই সুযোগ হাতছাড়া করে ডক্টর ইউনূস সরকার বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি পাগল হয়েছে? তারা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেবে? মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবার বলেছেন তিনি যেহেতু নির্বাচনে যোগ দেবেন, কাজেই তিনি নাকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্ষমতা ছেড়ে দেবেন। তাহলে তার এই মিনি স্টেডিয়াম প্রকল্পের কি হবে? ঠিক যেমন গুলশানে আমরা মাত্র 1 কোটি টাকার চাঁদাবাজির খবর জানতে পেরেছি, ঠিক তেমনি এই মিনি স্টেডিয়াম প্রকল্পটি 28 গুণ বাড়িয়ে করা এবং 481টির অ্যাসাইনমেন্ট রাখা, এর মাধ্যমে আমরা শুধুমাত্র একটা প্রকল্পে কি চলছে তা জানতে পেরেছি। এরকম আরো অনেক অনেক প্রকল্প নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নিচ্ছেন। কারণ সত্যিই তো জুলাই আগস্ট আন্দোলনের নেতৃবৃন্দকে তাদের হিস্সা বুঝিয়ে দেওয়ার একটা দায় তো আছেই বটে, তাদের দ্বারা নিয়োজিত, তাদের দ্বারা নিয়োগকৃত ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই উপদেষ্টা পরিষদে যারা এসে বসেছেন, তাদেরকে না হলে কে নির্বাচন করে আনলো? বাংলাদেশের কোন কল্যাণের স্বার্থে নির্বাচন করে আনলো? আর দেখেন, বাংলাদেশের জনগণের একটা অংশ যেহেতু বরাবর সেই চাটুকারিতা বা সেই ছাগলের তৃতীয় বাচ্চা তত্ত্বে বিশ্বাস করে, মানে নিজেরা দুধ খেতে পারছে না কিন্তু পাশে দাঁড়িয়ে লাফাচ্ছে, কাজেই এই জনগোষ্ঠীকে তো আসলেই মুগ্ধ করে রাখা সম্ভব। যারা ভাবছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ওয়েস্টিনে নিয়মিত খেতে যাওয়া এবং সেটা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করাটা একটা অধিকার বটে, কাজেই আপনারা দিয়েছেন অধিকার। আপনাদের দেওয়া অধিকারে যে সরকার বসেছে, যেই ছাত্রনেতা উপদেষ্টা পদে বসেছেন, তিনি অনির্ধারিত সময়, অনির্দিষ্ট সময়ের জন্য লুটপাট করবেন, আমাদের জন্য উপহার দেবেন উপজেলায় উপজেলায় মিনি স্টেডিয়াম। 51 লাখ টাকার জায়গায় তা না হয় 28 গুণ বেশি দামে 14 কোটি টাকাতে নির্মিত হলোই বা, এই টাকা তো তিনি একা খাচ্ছেন না, এই টাকার ভাগ
নিশ্চয়ই তিনি বুঝিয়ে দিচ্ছেন কড়ায় গণ্ডায় প্রত্যেকটি জায়গায় যারা তাকে প্রশ্নের সম্মুখীন করতে পারত, যারা প্রশ্ন তুলতে পারত যে এত এত দুর্নীতির অভিযোগ থাকবার পর, এত এত বিশৃঙ্খলা এবং নিয়ম ভঙ্গের অভিযোগ থাকবার পর একজন তরুণ উপদেষ্টার আর চাকরিতে থাকা ঠিক কিনা। কিন্তু সেই প্রশ্ন কে করবে? কে বেড়ালের গলায় ঘন্টা বাজতে যাবে? বরং বেড়ালকে কাজে লাগিয়ে মাথাটা, মুড়োটা, মাছের টুকরোটা বেশ ছিনিয়ে আনা যাচ্ছে। তবে এই মিনি স্টেডিয়াম প্রকল্প পরিষ্কার করেছে দুটো বিষয়। এক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার চুরি, ধাড়ি, অস্ত্র কিংবা অন্য কোনো কেলেঙ্কারি বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন সে সম্ভাবনা শূন্য। টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে রেখেছেন তিনি। আর দ্বিতীয় যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এই মিনি স্টেডিয়াম মডেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতিকে অপসারণ এবং নানা বিষয় নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, আজকের এই লাইভ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।